হ্যালো এভরিওয়ান, আজকে 1 মার্চ 2026 সালে প্রথম আলো পত্রিকার গুরুত্বপূর্ণ নিউজগুলো এক নজরে দেখে নিই। যেখানে বলা হচ্ছে যে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, এটা আমরা দেখব। এটার সাথে রিলেটেড আফগানিস্তান তালেবান এবং তেহরিকে তালেবান পাকিস্তান সম্বন্ধে আমরা জানবো। এছাড়া রয়েছে এছাড়া যে নিউজগুলো আমরা পড়বো অ্যাকচুয়ালি, সেগুলো আমরা দেখবো যে বিতর্কের পর মোহন রায়হানকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। এছাড়া 3 নম্বর পেজে দেখব যে ব্যবসা এবং বহু রাজনীতিতে গুরুত্ব পাবে পল কাপুরের সফর, এটা আমরা দেখব। 4 নম্বর পেজে 4 নম্বর পেজে কোনো কিছু নেই আপাতত, এগুলো প্রথম পেজের গুরুত্বপূর্ণ নিউজগুলোর অ্যানেক্স। আচ্ছা, অভিমত এবং বিশ্লেষণ পাতায় রয়েছে পাকিস্তান এবং তালেবানের যুদ্ধে জিতবে কে, এই আর্টিকেলটির মূল পয়েন্টগুলো আমরা দেখব। এছাড়া মতামতে সম্পাদকীয়তে রয়েছে গরমে লোডশেডিংয়ের সংখ্যা, এখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমরা দেখব। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক সম্বন্ধে একটা আর্টিকেল রয়েছে জনাব বিরূপাক্ষ পালের লেখা, যে নতুন গভর্নরের নিয়োগ নিয়ে এত হইচই কেন, এবং আন্তর্জাতিক যে ইস্যু ইরানের ট্রাম্পের এই হামলা অসম্পূর্ণ অন্যায্য, এটা আমরা দেখব। প্যাট্রিক উইন্টুরের বিশ্লেষণ। আন্তর্জাতিক পেজের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে প্রধান সামরিক ঘাঁটিগুলো কোনগুলো, সেগুলো আমরা একটু জানবো এখান থেকে। এবং খামনিকে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যা যা বলছে, খামনিকে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যা যা বলছে, এটা আমরা দেখব। এবং অর্থ বাণিজ্যে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ 10 বছর সর্বনিম্ন, এই আর্টিকেলটি আমরা দেখব। এছাড়া মার্কিন শুল্ক চুক্তি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন অভিজ্ঞরা, সেটা আমরা দেখব। বাজার ব্যবস্থাপনা বড় ঘাটতি, সঠিক পরিসংখ্যানের অভাব, ঢাকা চেম্বারের মতামত বিনিময় সভা আমরা দেখব। আচ্ছা, এবং শেষ পাতা গুরুত্বপূর্ণ কিছু নেই। চলুন শুরু করা যাক। আচ্ছা, সর্বপ্রথমে যে প্রথম পাতায় যে গুরুত্বপূর্ণ নিউজগুলো, সেটা আমরা দেখে বিশ্লেষণ করি। যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা, এখানে কি বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে কি বলা হচ্ছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা, যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে, মধ্যপ্রাচ্যের জুড়ে কি অস্থিরতা। তো এটার 4 পৃষ্ঠা এবং কলাম 4-এর বর্ধিত অংশটা আমরা দেখে আসি। আচ্ছা, সে অংশে আমাদের কী বলা হচ্ছে এখানে, যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর পেছনে কি 3টি লক্ষ্যের কথা বলেছেন। যে প্রথমত ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে আসন্ন হুমকি নির্মূল করা, এবং দ্বিতীয়ত ইরানে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও নৌবাহিনীকে ধ্বংস করা, তৃতীয়ত ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন। এই 3টি কারণের কথা বলেছে যে ইরানে কেন হামলা চালিয়েছেন তিনি, যে পারমাণবিক কর্মসূচি রিলেটেড, দ্বিতীয়ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও নৌবাহিনী ধ্বংস করা, এবং তৃতীয়ত ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন, সরকারের পরিবর্তন। যেখানে আরও বলা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আচ্ছা, এই আর্টিকেলে আর কিছু আছে, এখানে একটা অংশ রয়েছে যে হরমুজ প্রণালী, ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী নিয়ে জাহাজ চলাচল বন্ধের বার্তা দেওয়া হয়েছে। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ হলে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কিন্তু। এখন আমরা হরমুজ প্রণালী সম্বন্ধে একটু জেনে আসি যে হরমুজ প্রণালীটা কী। আচ্ছা, হরমুজ প্রণালীটা রয়েছে, যদি আমরা ম্যাপ খেয়াল করি, তো ঠিক এই অংশে রয়েছে হরমুজ প্রণালী, যা পূর্ব দিকে ইরান এবং পশ্চিম দিকে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানকে পৃথক করেছে। এবং সংযুক্ত করেছে পারস্য উপসাগর এবং আরব সাগরকে দ্বারা কী করেছে, হরমুজ প্রণালীটা কী করেছে, সংযুক্ত করেছে। এখন এই হরমুজ প্রণালী দিয়ে খনিজ তেলের 20% এবং এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের 1/3 কী হয়, যে ট্রানজিট হয়, যাতায়াত হয় এদিক দিয়ে, এই হরমুজ প্রণালী দিয়ে। পারস্য উপসাগর মানে
পারস্য উপসাগর দিয়ে আরব সাগরের দিয়ে এইদিকে প্রশান্ত মহাসাগর বা এরকম পার্শ্ববর্তী দেশগুলো ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ এইসব দেশে ট্রানজিট হয় যে তেল। এখন এই হরমুজ পণ্যটা ব্যবহার করে কারা? বিশ্বের যে সকল দেশ তেল উৎপাদন করে সে সকল দেশ, সাধারণত সৌদি আরব, ইরাক, কুয়েত, আরব আমিরাত এসব দেশ। এবং বলা হচ্ছে যে ট্রানজিট হওয়া তেলের 84% চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়াতে যায় এই হরমুজ প্রণালী দিয়ে। হরমুজ প্রণালী তাহলে কি? যে এটি একটি প্রণালী যে সাধারণত আন্তর্জাতিক বর্ডার লাইন, আন্তর্জাতিক যে এরিয়া, যে সাধারণত কোনো পণ্য আদান প্রদান বা কোনো পণ্য আমদানি রপ্তানির জন্য একটি যাতায়াত ব্যবস্থা জলপথের মাধ্যমে। এটি হচ্ছে পূর্ব দিকে ইরান এবং পশ্চিম দিকে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানকে সংযুক্ত করেছে এবং পৃথক করেছে পারস্য উপসাগর এবং আরব সাগরকে। আর্টিকেলের বাকি অংশে দেখা যাক কী বলা হচ্ছে। আচ্ছা, তো এখন কিন্তু ইরান মেইনলি যে বিপ্লবী গার্ড বাহিনী IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আন্ডারে কিন্তু পরিচালিত হচ্ছে। ওকে, এটি হচ্ছে এই আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ, আপনি দেখে নেবেন হরমুজ প্রণালী সম্বন্ধে। এবার চলুন পরবর্তী আর্টিকেলে। আজকে আমরা দেখবো যে ট্রাম্প এবার বড় জুয়াটি খেললেন। 4 পৃষ্ঠা 4 নম্বর কলামে চলে যাওয়া যাক। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে তিনি সতর্ক করে বলেছেন ইরান ইসলামী বিপ্লবী বাহিনী IRGC আত্মসমর্পণ না করলে তাদের হত্যা করা হবে। কারা কে বলেছেন? অবশ্যই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। ওকে, এখানে বলা হচ্ছে যে ট্রাম্পের শান্তি পর্ষদ সম্বন্ধে বলা হচ্ছে যে এই পর্ষদের লক্ষ্য কেবল মধ্যপ্রাচ্যে নয়, বিশ্বজুড়ে দ্বন্দ্ব নিরসন করা। বিশ্বজুড়ে কী করা? দ্বন্দ্ব নিরসন করা। ওই সভায় 27টি দেশের, যাদের বেশিরভাগই স্বৈরাচারী নেতা এবং উচ্চপদস্থ কর্মকর্তা ওয়াশিংটনে জড়ো হয়ে শান্তিদূত হিসেবে ট্রাম্পের প্রশংসা করেছেন। এখন বলা হচ্ছে যে 23 বছর আগের ইরাক বিপর্যয়ের জীবন্ত সাক্ষী টনি ব্লেয়ারের বক্তব্য শোনেন ওখানে। টনি ব্লেয়ার কে ছিলেন? যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী। এখন 23 বছর আগে ইরাকে কী ধরনের বিপর্যয় হয়েছিল সেটা আমরা একটু দেখে আসি। ওকে, এখন বলা হচ্ছে যে 2003 সালের 20শে মার্চ শুরু হওয়া আক্রমণ এবং পরবর্তী সংঘাতকে আধুনিক ইতিহাসের অন্যতম বড় মানবিক ও রাজনৈতিক বিপর্যয় হিসেবে গণ্য করা হয়। মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযান সাদ্দাম হোসেনের শাসনের পতন ঘটালেও ইরাক ও মধ্যপ্রাচ্যের জন্য দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলা ডেকে আনে। এখন ইরাক বিপর্যয়ের মূল দিকগুলো কী কী? অভিযানের পটভূমি ও ভ্রান্ত তথ্য। মিথ্যা অজুহাত। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দাবি করেছিল যে সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন রয়েছে। কিন্তু যুদ্ধের পর দীর্ঘ অনুসন্ধানেও এমন কোনো ধরনের অস্ত্রের অস্তিত্ব পাওয়া যায়নি। লক্ষ্য ছিল কি? সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করা। এখন 23 বছর আগে যে ইরাক বিপর্যয় হয়েছিল সেখানে তৎকালীন প্রেসিডেন্টের লক্ষ্য ছিল বা তৎকালীন আমেরিকার লক্ষ্য ছিল যে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করা এবং ইরাককে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ঠিক আছে, এখন মানবিক এবং জানমালের ক্ষতি বলা হচ্ছে যে আনুমানিক 3 লক্ষ ইরাকি বেসামরিক নাগরিক প্রায় 4,500 মার্কিন সেনা এতে প্রাণ হারান। বাস্তুচ্যুতি ঘটে। 92 লক্ষ ইরাকি নিজ ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় এবং 2.3 বিলিয়নের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। এবং রাজনৈতিক এবং সামাজিক বিপর্যয়ের মধ্যে বলা হচ্ছে ক্ষমতার শূন্যতা ও গৃহযুদ্ধ। সাদ্দাম সরকারের পতনের পর ইরাকে চরম প্রশাসনিক ও নিরাপত্তা আর শূন্যতা তৈরি হয়। এর ফলে শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং গৃহযুদ্ধ শুরু হয়। আর এখানে কিন্তু জঙ্গিবাদ এবং আইএসের উত্থান ঘটে। যে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে আল কায়দা এবং পরবর্তীতে ইসলামিক স্টেট IS এর মতো চরমপন্থী সংগঠনের জন্ম হয়, যা পুরো অঞ্চলের নিরাপত্তা কী করে? হুমকির মুখে ফেলে দেয়। IS কি? এখানে IS হচ্ছে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া। ওকে,
আচ্ছা, এখানে অর্থনৈতিক এবং অবকাঠামোগত ক্ষতির ক্ষেত্রে বলা হচ্ছে যে লুটতরাজ হয়েছে। যুদ্ধের শুরুতে বাগদাদের মিউজিয়াম, লাইব্রেরি এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ব্যাপক কী হয়, লুটতরাজ হয়, যা ইরাকের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করে দেয়। আর বেকারত্ব ও দুর্নীতির ক্ষেত্রে বলা হচ্ছে যুদ্ধ পরবর্তী সময়ে ইরাকের বেকারত্বের হার 30% পর্যন্ত পৌঁছে যায় এবং দেশটিতে বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত হয়। আর তাদের 2026 সালের প্রেক্ষাপট কি, 23 বছর পরেও ইরাক এই বিপর্যয়ের ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এবং কী হয়, যদিও নিরাপত্তা ব্যবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবুও মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব এবং মার্কিন ইসরায়েল উত্তেজনার মাঝে ইরাক এখন একটি আঞ্চলিক রণক্ষেত্রে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। আচ্ছা, তো এখান থেকে আরেকটা অংশ আমরা পাবো, আইএসআইএস সম্বন্ধে আমরা জেনে আসি। জঙ্গি সংগঠন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএস, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া। এটি কি চরমপন্থী সশস্ত্র গোষ্ঠীকে বোঝায়। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে এদের বর্তমান অবস্থান নিচে তুলে ধরা হচ্ছে। যে বর্তমান অবস্থা আমরা দেখি যে ভূখণ্ডহীন অবস্থান। বর্তমানে ইরাক সিরিয়ার আইএসআইএসের কোনো নির্দিষ্ট ভূখণ্ড বা খিলাফত নেই, তবে তারা আন্ডারগ্রাউন্ড সেল হিসেবে সক্রিয় রয়েছে। আঞ্চলিক বিস্তার কি, মধ্যপ্রাচ্য থেকে সরে এসে তাদের মূল কেন্দ্রবিন্দু এখন সাব সাহারা আফ্রিকা বলতে বলছে নাইজেরিয়া এবং মালি বিশেষ করে, এবং দক্ষিণ এশিয়ায় আইএসআইএসকে রয়েছে। ওকে, আইএসআইএসকে এখানে স্থানান্তরিত হয়েছে। নেতৃত্ব দিচ্ছে কি 2023 সাল থেকে গোষ্ঠীটি আবু হাফস আল হাশেমি আল কুরাইশির নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আবু হাফস আল হাশেমি আল কুরাইশির নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আর বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার পরিস্থিতি কি, যে আইএসআইএস বেঙ্গল, আইএসবি যেটাকে বলা হচ্ছে, সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে ইসলামিক স্টেট বেঙ্গল নামে কাঠামোটি পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। 2026 সালের ফেব্রুয়ারিতে কেরানীগঞ্জে একটি বিস্ফোরণের পর তদন্তের জন্য ঢাকা আঞ্চলিক কমান্ডারের নাম উঠে আসে। আর আইএসআইএসকে, যেটা এশীয় অঞ্চলে রয়েছে, এখানে বলা হচ্ছে আইএসআইএসকে এখানে কে বলতে বলা হচ্ছে খোরাসান, যে আফগানিস্তান এবং পাকিস্তান ভিত্তিক এই শাখাটি বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হুমকি। আইএসআইএসকে, ইসলামিক স্টেট খোরাসান। সো এই সবচেয়ে বড় হুমকি, তারা রাশিয়া এবং ইরানে বড় ধরনের হামলা পরিকল্পনা বাস্তবায়ন করছে। আপনারা এই শর্ট নোটগুলো দেখে নেবেন, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, এই আর্টিকেলটি বলা হচ্ছে যে পাকিস্তান এবং আফগানিস্তান প্রসঙ্গে যে তৃতীয় দিনও সংঘাত অব্যাহত, ইসলামাবাদকে সমর্থন ওয়াশিংটনের। ওকে, যে আচ্ছা, একজন মার্কিন কর্মকর্তা বলেন আফগানিস্তানের হামলাকে ওয়াশিংটন আগ্রাসন হিসেবে দেখছে না, আফগানিস্তানের হামলাকে ওয়াশিংটন আগ্রাসন হিসেবে দেখছেন। আবার চাইলে আর্টিকেলটি পড়ে নিতে পারেন, আমি পরবর্তীতে গুরুত্বপূর্ণ কিছু পাইনি। এখন এই আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধের রিলেটেড একটু ইনফরমেশন দেখে আসি, যে আফগানিস্তানের তালেবান এবং তেহরিকে তালেবান পাকিস্তান এই দুটোর মধ্যে পার্থক্য কী, যদিও দুটি কিন্তু তালেবান সম্পর্কিত। যে আফগান তালেবান এবং তেহরিকে তালেবান, যেটাকে টিটিপি বলা হচ্ছে, বা পাকিস্তানের তালেবানের মধ্যে আদর্শিক মিল থাকতেও তাদের লক্ষ্য, গঠন এবং কার্যক্রমের ক্ষেত্রে ব্যাপক পার্থক্য রয়েছে। আজ কী সে পার্থক্যগুলো আমরা এক নজরে দেখি। যে মূল লক্ষ্য কী, আফগান তালেবানের মূল লক্ষ্য কী, আফগানিস্তান ইসলামী শাসন প্রতিষ্ঠা করা এবং বিদেশি শক্তির কী থাকা, প্রভাবমুক্ত থাকা। আর তেহরিকে তালেবান পাকিস্তানের লক্ষ্য কী, মূল উদ্দেশ্য হচ্ছে পাকিস্তান সরকারকে উৎখাত করে সেখানে নিজেদের ব্যাখ্যা অনুযায়ী শরিয়া আইন প্রতিষ্ঠা করা। আর আফগান তালেবানের প্রধান শত্রু ছিল যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী, বর্তমানে আইএসআইএসকে, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, খোরাসান, যে শাখাটি হচ্ছে আফগানিস্তান পাকিস্তানে সক্রিয় রয়েছে। আর তেহরিকে তালেবানের মূল শত্রু হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের সরকার। আর আফগান তালেবানের বর্তমান অবস্থান হচ্ছে আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতাসীন এলাকায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন রয়েছে তারা। আর তেহরিকে তালেবান পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠী। সম্পর্কের ধরন কী, আদর্শিক বন্ধনের দিক থেকে উভয় গোষ্ঠী দেওবন্দি
মতাদর্শ অনুসরণ করে। উভয় গোষ্ঠী কি দেওবন্দি মতাদর্শ অনুসরণ করে। টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদ প্রকাশ্যে আফগান তালেবানের আমির হিবাতুল্লাহ আখুন্দজাদার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। যে আফগান তালেবানের আমির আখুন্দজাদার প্রতি তার আনুগত্য প্রকাশ করেছে। তার মানে টিটিপি তেহরিকে তালেবান পাকিস্তান আর আফগান তালেবানের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে বলা হচ্ছে টিটিপি যোদ্ধারা 2001 থেকে 2021 সালের যুদ্ধে আফগান তালেবানকে সাহায্য করেছিল। বর্তমানে পাকিস্তান অভিযোগ করছে যে আফগান তালেবান টিটিপিকে তাদের ভূখণ্ডে আশ্রয় দিচ্ছে। আর বর্তমান উত্তেজনার ক্ষেত্রে দেখা যায় যে আফগানিস্তান বনাম পাকিস্তান 2021 সালে আফগান তালেবান ক্ষমতা আসার পর পাকিস্তানের সাথে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। টিটিপির হামলা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে পাকিস্তানের টিটিপির হামলা বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের দায় আফগান তালেবানের উপর চাপাচ্ছে এবং সীমান্ত সংঘর্ষ টিটিপি দমনের অজুহাতে পাকিস্তান কয়েকবার আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে, যার ফলে দুই দেশের সীমান্তে নিয়মিত সংঘর্ষ ও গোলাগুলি ঘটছে। সংক্ষেপে বলা যায় যে আফগান তালেবান একটি দেশ পরিচালনা করছে, অন্যদিকে টিটিপি পাকিস্তানের বিরুদ্ধে লিপ্ত একটি বিদ্রোহী গোষ্ঠী। পাকিস্তান এই দুই গোষ্ঠীর কারণে বর্তমানে বড় ধরনের নিরাপত্তা সংকটে রয়েছে। ঠিক আছে, তালেবানের এই স্বর্ণটা খুব গুরুত্বপূর্ণ, আপনি দেখে নেবেন। এখন তালেবানের এই উৎপত্তি সম্বন্ধে আমরা একটু জেনে আসি যে তালেবান মূলত একটি সুন্নি ইসলামী রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী যারা 1990 দশকের শুরুতে আফগানিস্তানে আত্মপ্রকাশ করে। এবং তাদের উৎপত্তি এবং বর্তমান ভূমিকাকে নিচে দেওয়া হচ্ছে যে প্রতিষ্ঠাকে 1994 সালে কান্দাহারে মোল্লা মোহাম্মদ ওমরের নেতৃত্বে একদল মাদ্রাসার ছাত্র, যাদের পশতু ভাষায় তালেব বা ছাত্র বলা হয়, অর্থাৎ তালেবান শব্দের অর্থ কিন্তু ছাত্র বা শিক্ষার্থী, যে তাদের হাত ধরে এই গোষ্ঠীর যাত্রা শুরু হয়। তালেব বা ছাত্র, সেখান থেকে কিন্তু নামটা চলে আসছে তালেবান। প্রেক্ষাপট কি 1979 থেকে 1989 সালের সোভিয়েত আফগান যুদ্ধের পর যখন আফগানিস্তানে গৃহযুদ্ধ এবং দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছায়, তখন শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তারা সাধারণ মানুষের সমর্থন পায়। প্রথম দফায় ক্ষমতার ক্ষেত্রে বলা হচ্ছে যে 1996 সালে তারা প্রথমবার কাবুল দখল করে ইসলামী আমিরাত প্রতিষ্ঠা করে, যা 2001 সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলার আগ পর্যন্ত স্থায়ী ছিল। বর্তমানে তাদের ভূমিকা 2021 সালের 15 আগস্ট দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবানের বর্তমান ভূমিকা কী? আচ্ছা, ডিফ্যাক্টো অথরিটি, যে কার্যত শাসক। বর্তমানে তালেবান আফগানিস্তানের একমাত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে দেশ শাসন করছে। তাদের শাসনের কেন্দ্রবিন্দু রয়েছে সর্বোচ্চ নেতা আমিরুল মুমিনিন, যাকে বলা হচ্ছে তিনি কে হিবাতুল্লাহ আখুন্দজাদা। আর শরিয়া আইনের প্রয়োগের ক্ষেত্রে বলা হচ্ছে যে তার নিজস্ব কঠোর ব্যাখ্যা অনুযায়ী দেশটিতে শরিয়া আইনের বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে জনসমক্ষে শাস্তি এবং নারীদের পর্দা সংক্রান্ত কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। নারী অধিকার এবং শিক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা থেকে মেয়েদের এবং অধিকাংশ কর্মক্ষেত্রে নারীদের নিষিদ্ধ করা হয়েছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত। আন্তর্জাতিক সম্পর্কিত বলতে 2026 সালের তথ্য অনুযায়ী অধিকাংশ দেশ এখনও তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে কী করে স্বীকৃতি দেয়নি, তবে রাশিয়া তাদের সরকারকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এবং চীন, ইরান সহ অনেক দেশ কাবুলের দূতাবাস চালু রেখেছে। আচ্ছা, নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষেত্রে বলা হচ্ছে যে তার ইসলামিক স্টেট আইএসকে খোরাসান, যেটাকে বলা হচ্ছে ইসলামিক স্টেট খোরাসানের মতো বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং বৈদেশিক সাহায্যের খাতের মাধ্যমে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা করছে। খুব গুরুত্বপূর্ণ দুটি স্বপ্ন, চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, এখানে ব্যবসা এবং ভূ রাজনীতি গুরুত্ব পাবে পল কাপুরের সফর, যে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতা আসার পর যুক্তরাষ্ট্র থেকে জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের প্রথম সফর এটি। পল কাপুর মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডোনাল্ড লুর জায়গায় নিয়োগ পেয়েছেন। পল কাপুর, আচ্ছা দেখি আর্টিকেলটি।
আচ্ছা, এখানে বলছে দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি ভূ রাজনৈতিক প্রসঙ্গ আলোচনা আসবে। যে দুইটা বিষয়, যে একটা দ্বিপক্ষীয় বিষয়, যে বায়োল্যাটারাল যে ট্রিটিগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হবে, পাশাপাশি ভূ রাজনৈতিক প্রসঙ্গ এখানে আলোচিত হবে। আচ্ছা, এটা আমরা পড়ে নেবেন। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে 2টি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি, যেটাকে বলা হচ্ছে জিসোমিয়া, আর একটি আকসা সই করতে চায় যুক্তরাষ্ট্র। এই জিসোমিয়া এবং আকসা সম্বন্ধে আমরা জানবো একটু পরে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কিছু নেই, আমরা জিসোমিয়া এবং আকসায় চলে যাই। জিসোমিয়া এবং আকসা কি? জিসোমিয়া এবং আকসা, আচ্ছা, জিসোমিয়া এবং আকসা হলো যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের প্রস্তাবিত 2টি প্রতিরক্ষা চুক্তি। জিসোমিয়া এর মাধ্যমে সামরিক গোয়েন্দা তথ্য এবং আকসা এর মাধ্যমে সামরিক সরঞ্জাম ও রসদ বিনিময়ের কথা বলা হচ্ছে, যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়ক হিসেবে বিবেচিত। সো জিসোমিয়া কি? জিসোমিয়া হচ্ছে সামরিক গোয়েন্দা তথ্য আদান প্রদান হবে জিসোমিয়া চুক্তি হলে, আর আকসা তথ্য হলে সামরিক সরঞ্জাম এবং রসদ বিনিময় করা সম্ভব হবে। এখন এই চুক্তিগুলো আমরা দেখব বিস্তারিত। এই চুক্তিগুলো হচ্ছে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা এবং শান্তি নিরাপত্তা জোরদার করবে, এমনটা বলা হচ্ছে। আমি চুক্তিগুলো বিস্তারিত দেখে আসি। যে জিসোমিয়া অর্থ কী? জিসোমিয়া অর্থ হচ্ছে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। জিসোমিয়া হচ্ছে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। এটি সামরিক গোয়েন্দা তথ্য আদান প্রদান সংক্রান্ত চুক্তি। এর মাধ্যমে দুটি দেশ সামরিক প্রযুক্তি ও গোপন তথ্য শেয়ার করতে পারবে। আর আকসা হচ্ছে কি? ACSA আকসা অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। এটি রসদ বিনিময় চুক্তি। এর আওতায় মার্কিন বাহিনী বিভিন্ন দেশের সাথে খাদ্য, জ্বালানি, গোলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় করে থাকে। আমরা প্রযুক্ত প্রেক্ষাপট দেখি যে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কৌশলের আওতায় বাংলাদেশের সঙ্গে এই চুক্তিগুলো নিয়ে আগ্রহী, যার নিরাপত্তা আলোচনায় বারবার উঠে এসেছে। এবং যুক্তরাষ্ট্র দাবি করে যে এগুলো কোনো সামরিক জোটভুক্ত চুক্তি নয়, বরং কারিগরি ও সহযোগিতা বৃদ্ধিমূলক চুক্তি। যদিও যুক্তরাষ্ট্র দাবি করছে এগুলো কি সামরিক জোটভুক্ত চুক্তি নয়, ওকে, কিন্তু চুক্তিগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাসঙ্গিক সামরিক শক্তির সাথে প্রাসঙ্গিক। এবং যুক্তরাষ্ট্র দাবি করছে এগুলো সামরিক জোটভুক্ত চুক্তি নয়, কারিগরি এবং সহযোগিতা বৃদ্ধিমূলক চুক্তি। আর বাংলাদেশের জন্য চুক্তিগুলো আধুনিক সামরিক সরঞ্জাম ও গোয়েন্দা তথ্যের পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আর 2023 সালের দিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে নির্বাচনের আগে চুক্তিগুলো সই করার মতো পরিস্থিতি ও বিলাসিতা বাংলাদেশের নেই। এখন দেখি দ্রষ্টব্য, এই চুক্তিগুলো এখনও বাংলাদেশের সাথে চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়নি, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়ে প্রস্তাব ও আলোচনা চলমান রয়েছে। সো জিসোমিয়া এবং আকসা, আর এই নোটটা দেখে নেবেন, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আচ্ছা, পরবর্তী আর্টিকেলে দেখি। আচ্ছা, অভিমত বিশ্লেষণে পাকিস্তান এবং তালেবানের যুদ্ধ কে জিতবে? আচ্ছা, এটা আমরা দেখে নিই একটু, গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পাবো আশা করছি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে কান্দাহারে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বসবাস করেন। কান্দাহার, আফগানিস্তান, কান্দাহারে তালেবানের সর্বোচ্চ নেতা কি? হিবাতুল্লাহ আখুন্দজাদা বসবাস করেন। আচ্ছা, এছাড়া বলা হচ্ছে এখানে 2021 সালে তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তনকে পাকিস্তান শুরুতে স্বাগত জানায়। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের দফার লড়াইকে আলাদা করে যে বিষয়টি, তা হচ্ছে কি এর গভীরতা। আচ্ছা, এখানে পয়েন্টগুলো দেখি আমরা এক নজরে। ইসলামাবাদের দীর্ঘদিনের অভিযোগ, তেহরিকে তালেবান পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে আফগান তালেবান। তেহরিকে তালেবান পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে কি? আফগান তালেবান। এটা ইসলামাবাদের বক্তব্য। তালেবান কর্তৃপক্ষ পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগও তুলেছে। আফগানিস্তানে ইসলামাবাদের বোমা হামলা ছিল ব্যাপক, এর মধ্যে বিমান হামলা ও গোলান্দাজ হামলা অন্তর্ভুক্ত ছিল।
দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য না থাকায় শেষ পর্যন্ত উভয় পক্ষই আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হতে পারে। আচ্ছা, সো এখানে দেখি জয় ছাড়া উত্তেজনা বৃদ্ধি, যে ইউরেশিয়া গ্রুপের দক্ষিণ এশিয়া বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী এবিসিকে বলেন, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ কোনো পক্ষেরই জয়ের সক্ষমতা নেই। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রসজ্জিত সামরিক বাহিনী বিশ্বের শক্তিশালীদের মধ্যে অন্যতম। তবে তিনি বলেন, পাকিস্তান তালেবানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে না। তাদের অর্থনীতি ভেঙে পড়েছে, যে পাকিস্তানের ইন্টারনাল ইকোনমিক ক্রাইসিস চলছে। এটির কারণে তারা যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। ওকে, আবার এই যে রাশিয়া কিন্তু একমাত্র দেশ যে আনুষ্ঠানিকভাবে তালেবান প্রতিপক্ষকে স্বীকৃতি দিয়েছিল। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আচ্ছা, এই মুহূর্তে ভাষা আরও কঠোর হচ্ছে, তবে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য বা অর্থনৈতিক সহনশীলতা না থাকায় শেষ পর্যন্ত উভয় পক্ষই আলোচনা টেবিলে ফিরতে বাধ্য হতে পারে। সেই আর্টিকেলটা আপনারা পুরোপুরি পড়ে নেবেন। আমি এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নোট তৈরি করেছি, সেগুলো দেখেন। যে তালেবান আইএসআইএস দ্বন্দ্ব দেখবো আমরা। রাশিয়া তালেবানকে স্বীকৃতি দেওয়ার পেছনে উদ্দেশ্য কী সেটা আমরা দেখবো, যে রাশিয়া কেন তালেবানকে স্বীকৃতি দিল, একটি জঙ্গি সংগঠনকে স্বীকৃতি দিল। আচ্ছা, তালেবান দেখে আগে। তালেবান আইএসআইএস দ্বন্দ্ব জিনিসটা কি? আফগানিস্তানে বর্তমানে তালেবান এবং আইএসআইএসকে ইসলামিক স্টেট খোরাসান এর মধ্যে তীব্র রক্তক্ষয়ী সংঘাত চলছে। 2024 থেকে 2026 সালের বর্তমান সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী তালেবান সরকার আইএসআইএসকে তাদের শাসনের জন্য প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছে। ওকে, যারা তালেবান সরকার আইএসআইএসকে তাদের শাসনের জন্য প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছে। এখন দ্বন্দ্বের প্রধান পার্থক্যগুলো কি দেখি। মতাদর্শগত পার্থক্য আছে এখানে, যে তালেবানরা সুন্নি ইসলামের হানাফি মাযহাব ও দেওবন্দি মতাদর্শ অনুসরণ করে। দেওবন্দি মতাদর্শ অনুসরণ করে, যা তুলনামূলকভাবে জাতীয়তাবাদী ন্যাশনালিজমকে সাপোর্ট করছে। অন্যদিকে আইএসআইএসকে কট্টর সালাফি জিহাদি মতাদর্শে বিশ্বাসী। তারা তালেবানদের এই মতাদর্শকে ত্রুটিপূর্ণ মনে করে। তালেবানের এই মতাদর্শ কী করে ত্রুটিপূর্ণ হিসেবে তারা মনে করে। লক্ষ্যে ভিন্নতা রয়েছে। তালেবানের লক্ষ্য মূলত আফগানিস্তানের সীমানার মধ্যে একটি ইসলামী শাসন কায়েম করা, এটা হচ্ছে তালেবানের লক্ষ্য। কিন্তু আইএসআইএসকে একটি বৈশ্বিক খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। আইএসআইএসকে পুরো বিশ্বকেন্দ্রিক একটি খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, যা জাতীয় সীমানা মানে না। তারা তালেবানদের নোংরা জাতীয়তাবাদী হিসেবে আখ্যা দেয়। জাতীয়তাবাদী কি? তালেবান শুধু ওই আফগানিস্তান রিলেটেড বা অতিরিক্ত হলে পাকিস্তান, কিন্তু যে আইএসআইএস এরা হচ্ছে পুরো বিশ্বে একটি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। এবং ক্ষমতা লড়াই এখানে তথ্যগুলো দেওয়া আছে, যে 2015 সালে আফগানিস্তানে আইএসআইএসকে গঠিত হওয়ার পর থেকেই তারা এলাকা দখল করার জন্য তালেবানদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া শুরু করে। 2021 সালে তালেবানরা ক্ষমতায় নেওয়ার পর আইএসআইএসকে তাদের শাসনের বৈধতা চ্যালেঞ্জ করতে বড় বড় হামলা শুরু করে। তালেবানরা ক্ষমতা নেওয়ার পর আইএসআইএসকে তাদের শাসনের বৈধতা চ্যালেঞ্জ করতে বড় বড় হামলা করতে শুরু করে। আর বর্তমান প্রেক্ষাপটটা কি দেখি, সাধারণত 2024 থেকে 2026 সালের পরিস্থিতিগুলো দেখি একটু আমরা এক নজরে। যে তালেবানের দমন অভিযান, তালেবানরা নিয়মিতভাবে আইএসআইএসকে গোপন আস্তানাগুলোকে অভিযান চালাচ্ছে এবং অনেক গুরুত্বপূর্ণ নেতাকে হত্যার দাবি করছে। এটা হচ্ছে তালেবানরা। কারণ আইএসআইএসকে কৌশল কি? সম্মুখ যুদ্ধে টিকতে না পেরে আইএসআইএসকে বর্তমান গেরিলা স্টাইলে সড়কগুলোতে আত্মঘাতী বোমা হামলা এবং টার্গেট কিলিং করছে। বিশেষ করে শিয়া হাজরা সম্প্রদায়, স্কুল ও মসজিদ, কূটনৈতিক মিশন ইত্যাদি তাদের মূল লক্ষ্য। সাম্প্রদায়িক অস্থিরতা দেখি, যে 2026 সালের শুরু থেকে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত উত্তেজনার সুযোগ নিয়ে আইএসআইএসকে তাদের নেটওয়ার্ক পুনরায় শক্তিশালী করার চেষ্টা করছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। আচ্ছা, আপনি দেখে নেবেন। আচ্ছা, পাশাপাশি যে রাশিয়া তালেবানকে স্বীকৃতি দিল কেন, এটার পিছনে মূল উদ্দেশ্য কি তাদের, সেটা আমরা দেখি। আচ্ছা, তালেবানকে বিশেষ করে 2025 সালে রাশিয়া কর্তৃক এবং পূর্ব 1990-এর দশকে স্বীকৃতি দেওয়ার প্রধান কারণ হচ্ছে ভূ রাজনৈতিক কৌশল, অর্থনৈতিক স্বার্থ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আফগানিস্তানে স্থিতিশীলতা বজায় রাখা। ঠিক আছে, যে পশ্চিমা শক্তির প্রস্তাবের পর
রাশিয়া ও অন্যান্য আঞ্চলিক দেশগুলো বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থেকে তালেবানকে কার্যকর সরকার হিসেবে গণ্য করে এবং সন্ত্রাস দমন এবং আঞ্চলিক স্বার্থের আঞ্চলিক বাণিজ্যের স্বার্থে এই স্বীকৃতি এবং সম্পর্ক তৈরি করেছে। মূল কারণগুলো দেখি আমরা, যে ভূ রাজনৈতিক এবং কৌশলগত স্বার্থ। পশ্চিমা শক্তির প্রস্থান, যে এই পশ্চিমা শক্তি বলতে সাধারণত যুক্তরাষ্ট্রকে বোঝানো হচ্ছে এখানে, যে এই পশ্চিমা শক্তির প্রস্থান এবং রাশিয়া, চীন, পাকিস্তানের মতো দেশগুলোর জন্য আফগানিস্তান নিজেদের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি। ওকে, আজকের অবতারিতে বলা হচ্ছে যে তালেবান যেন আফগানিস্তানের মাটি ব্যবহার করে পার্শ্ববর্তী দেশগুলোতে সন্ত্রাসবাদী কার্যক্রম যেমন আইএসআইএসকে ছড়াতে না দেয় তা নিশ্চিত করা। যে রাশিয়া তালেবানকে সাপোর্ট করছে এই ক্ষেত্রে যাতে আইএসআইএস ছড়িয়ে পড়তে না পারে। ওকে, সামটাইমস প্যাট্রোনাইজও করে। আচ্ছা, অর্থনীতি সম্পর্কিত বলা হচ্ছে যে রাশিয়া 2022 সালে তালেবানের সাথে জ্বালানি, তেল, গ্যাস ও গম সরবরাহের আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করে, যা অর্থনৈতিক বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি। কার্যকর সরকার হিসেবে স্বীকৃতি কি, তালেবান দীর্ঘ সময় ধরে দেশটির প্রায় 90% নিয়ন্ত্রণ করছে এবং একটি সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো গড়ে দেওয়ার চেষ্টা করছে, যা আন্তর্জাতিক সম্পর্কের একটি বাস্তব স্বীকৃতি দাবি করে। আর আফগানিস্তানের স্থিতিশীলতা, গৃহযুদ্ধ এবং চরম দারিদ্র এড়াতে এবং একটি কার্যকর সরকার হিসেবে তালেবানকে মেনে নিয়ে মানবিক ও উন্নয়নমূলক সহায়তা চলমান রাখা। 1990-এর দশকে পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল। আর বর্তমান প্রেক্ষাপটে রাশিয়া তাদের সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের নতুন পথ খুলেছে। খুব গুরুত্বপূর্ণ। যেমন পরবর্তী আর্টিকেলে যে নতুন গভর্নর নিয়ে হইচই কেন, এটা আমরা দেখি, তারপর পড়ে নেবেন। এখানে মূল বিষয়গুলো আমরা দেখি, একটু হাইলাইট করেছি যেগুলো, সেই সেন্টেন্সগুলো। যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান ডক্টর অ্যালান গ্রিনস্প্যানের কথা বলা হচ্ছে এখানে, যে বিদায়ী সংবর্ধনায় 2006 সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ রসিকতাকেও বলেছেন যে গ্রিনস্প্যান নাকি একজন রক স্টারের সমতুল্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন, কারণ কি তিনি 9 বছর যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান ছিলেন। গ্রিনস্প্যান 1987 থেকে 2006 সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন ফেডারেল রিজার্ভের। আচ্ছা, এখানে একটা পয়েন্ট রয়েছে, আপনি বড় পড়ে নেবেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে অর্থনীতিবিদ ও আইনবিদ ডক্টর কেভিন ওয়ার্ডস সম্মত হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী ফেডারেল চেয়ার। আচ্ছা, একটা গেল হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যাপার। এবার বলছে জেরেমি পাওয়েলের স্থলাভিষিক্ত হবেন মে মাসের মাঝামাঝিতে। আচ্ছা, একজন গভর্নরের কী গুণাবলী থাকা দরকার, এটা আমাদের গুরুত্বপূর্ণ। একজন গভর্নরের গুণাবলী থাকা দরকার, সততা থাকা দরকার, চারিত্রিক দৃঢ়তা থাকা দরকার, দূরদর্শিতা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, প্রজ্ঞা থাকা দরকার এবং গবেষণা দরকার। তার প্রচুর পরিমাণে গবেষণা করতে হবে, গবেষণালব্ধ জ্ঞানই তিনি প্রয়োগ করবে। কী সততা, দৃঢ়তা, দূরদর্শিতা, প্রজ্ঞা এবং গবেষণা। আচ্ছা, জেরেমি পাওয়েল, ওকে, তিনি হচ্ছে কারেন্ট চেয়ারম্যান ফেডারেল রিজার্ভের। এটা আপনি দেখে নেবেন। এখানে সম্পদের ক্ষেত্রে গরমে লোডশেডিংয়ের সংখ্যা, এখান থেকে আমরা দেখি একটু আর্টিকেলটি। আর সেখানে বলা হচ্ছে গরমে লোডশেডিংয়ের সংখ্যা, যে গ্রীষ্মে মৌসুমে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। প্রথম আলো খবর জানাচ্ছে সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের পাওনা জমেছে 46,000 কোটি টাকা। হিউজ অ্যামাউন্ট একটা পাওনা জমে গেছে। আচ্ছা, যে সব মিলিয়ে কি গ্যাস, কয়লা ও তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র, এই তিনটি ক্ষেত্রে বড় ধরনের সংকট রয়েছে, গ্যাস, কয়লা এবং তেল। দেশে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা 18,500 মেগাওয়াট ছাড়াতে পারে। শীত মৌসুমের তুলনায় গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ চাহিদা কি দিনে 4-5 হাজার মেগাওয়াট বেড়ে যায়, কারণ কি ফ্যান চলে, এসি চলে, এই ধরনের যে ইলেকট্রনিক জিনিসপত্রের কারণে আরও আমাদের 4-5 হাজার মেগাওয়াট বেশি বিদ্যুৎ খরচ বেড়ে যায়। যে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে কি 28,000 মেগাওয়াট, হলে বাস্তবতা হলো সর্বোচ্চ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। যে এক নজর আমরা বিদ্যুৎ খাতটা আমরা খেয়াল করি, যে সর্বশেষ 2025 সালের তথ্য বিদ্যুৎ বিভাগের, যেখান থেকে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা রয়েছে 134টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 32,332 মেগাওয়াট, এটা ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ। আর সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 16,794। আর বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী হচ্ছে শতভাগ, আমরা কিন্তু শতভাগ বিদ্যুৎ আয়নের দেশ হয়ে গেছে বাংলাদেশ। আর গ্রাহক সংখ্যা ফেব্রুয়ারি 2026 পর্যন্ত 4,95,55,874 জন, অর্থাৎ প্রায় 5 কোটি। 18 কোটি বা 17 কোটি জনগণের মধ্যে আমরা 5 কোটি জনগণই বিদ্যুৎ গ্রাহক। আচ্ছা, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 13-15 কোটির মধ্যে কিন্তু আমরা বিদ্যুৎ সংযোগের আওতায় পড়ে গেছি। আর বিতরণ সিস্টেম লস হচ্ছে 5.93%, 5.93 2025-26 অর্থ বছর এবং জানুয়ারি 2026 অর্থ বছর পর্যন্ত। এটা দেখে নেবে পরবর্তীতে। আচ্ছা, আন্তর্জাতিক পেজে দেখবো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটিগুলো আপনারা দেখে নেবেন। জাস্ট সামরিক ঘাঁটিগুলো দেখিয়ে কোথায় কোথায় রয়েছে। বাহরাইন, কাতার রয়েছে, কুয়েত রয়েছে, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, সৌদি আরব, জর্ডান, এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যে। আচ্ছা, আর খামরিকে নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল যা বলেছে এটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এছাড়া আন্তর্জাতিক পেজার গুরুত্বপূর্ণ কোনো কিছু নেই। পরবর্তী পেজে অর্থ বাণিজ্যতে চলে আসলাম আমরা। যে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ 10 বছর কি সর্বনিম্ন, এটা বিবিসি এর তথ্য পর্যালোচনা, এটা আমরা দেখব। আচ্ছা, এখানে বলা হচ্ছে জিডিপির 22.3%, জিডিপির আকারের 22.3% সমান হচ্ছে কি প্রাইভেট ইনভেস্টমেন্ট, বেসরকারি বিনিয়োগ। যেটা জিডিপির অনুপাতে কিন্তু খুব কম, যেটা 10 বছরের সর্বনিম্ন। প্রাইভেট ইনভেস্টমেন্ট 22.3, সর্বনিম্ন 10 বছরে। আচ্ছা, এখানে দেখি বিবিএস এর তথ্য বলছে 2024-25 অর্থ বছরে কী ছিল, 3.49% ছিল। আচ্ছা, ওকে, জিডিপির প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে 3.49% বিবিএস এর তথ্য অনুযায়ী। আচ্ছা, এই যে সংকোচনমূলক মুদ্রানীতি দীর্ঘমেয়াদে রাখার কারণে নীতি সুধার কী ছিল, বেশি ছিল এতে মূল্যস্ফীতি কিছু কমলেও বিনিয়োগ সহ অন্যান্য ক্ষেত্রে তার মূল্য দিতে হয়েছে। কয়েক বছর ধরে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ 23-24% মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই জন্য কি অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বেসরকারি খাতে বিনিয়োগে বাড়ানোর পরামর্শ দিয়ে আসছেন। যেন বলছে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে বিনিয়োগ পরিস্থিতি খুব বেশি পরিবর্তন হয়নি। একদিকে গ্যাস বিদ্যুতের সংকট উচ্চ করার পাশাপাশি রাজনৈতিক অনিশ্চয়তা, দেশি বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার কি অন্যতম কারণ। তো দেশি বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার মূল কারণ কি, গ্যাস বিদ্যুতের সংকট, উচ্চ কর, রাজনৈতিক অনিশ্চয়তা। ঠিক আছে, এছাড়া রয়েছে ঋণের উচ্চ সুদহার, যে 13-14%, খুব একটা হায়েস্ট অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, যেটার কারণে কি বিনিয়োগ অনুৎসাহিত হয়। আচ্ছা, এখন বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি সেটা একটু দেখি। আচ্ছা, বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আমরা যে সকল পদক্ষেপ গ্রহণ করতে পারি, যে নীতিগত ধারাবাহিকতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা কিন্তু খুব অপরিহার্য। এখন ওয়ান স্টপ সার্ভিস চালু করা যেতে পারে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে, অবকাঠামোগত উন্নয়ন করা যেতে পারে, কর কাঠামো সহজ করার মাধ্যমে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়ানো সম্ভব। ঠিক আছে, এছাড়াও কি বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো, যে স্পেশাল ইকোনমিক জোন, সেগুলো কাজকে দ্রুত বাস্তবায়ন এবং আমদানির জটিলতা কমানো খুব জরুরি। কারণ বিনিয়োগ আকৃষ্ট করার জন্য মূল পদক্ষেপ কী কী হতে পারে,
যে নীতিগত ধারাবাহিকতা ও স্থিতিশীলতা। বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চিত করতে চায়, তাই রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিতে ধারাবাহিকতা থাকাকে খুব প্রয়োজন। নীতিগত ধারাবাহিকতা থাকা প্রয়োজন বিনিয়োগ আকৃষ্ট করার জন্য। তবে ওয়ান স্টপ সার্ভিস OSS এগুলো কার্যকর করা। বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দ্রুত লাইসেন্স ও অনুমোদন নিশ্চিত করতে হবে। অবকাঠামো জ্বালানি উন্নয়ন, যে বন্দর, রাস্তাঘাট এবং বিদ্যুৎ ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল, স্পেশাল ইকোনমিক জোনে ক্ষেত্রে বলা হচ্ছে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সেগুলোকে পুরোদমে চালু করতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করে, স্কিল্ড ওয়ার্কফোর্স, যে চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। ব্যাংকিং ও আর্থিক খাতে সংস্কার, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখা। আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং বৈচিত্র্যকরণ, ডাইভার্সিফিকেশন, শুধু তৈরি পোশাক খাতে না, কৃষিজাত পণ্য, IT, হালকা প্রকৌশল এবং ফার্মাসিউটিক্যালস খাতে বিনিয়োগ উৎসাহিত করা গুরুত্বপূর্ণ। যে বৈচিত্র্যকরণ, ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে শুধু তৈরি পোশাক খাতে না, কৃষিজাত পণ্য এবং IT, হালকা প্রকৌশল এবং ফার্মাসিউটিক্যালস খাতে বিনিয়োগ উৎসাহিত করতে হবে। সো এই খাতগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের শুধু আমাদের শুধু R&D সেক্টরে আমাদের অর্থনীতিটা স্টাক হয়ে আছে, সেখান থেকে আমাদেরকে কৃষিজাত পণ্য, IT এবং হালকা প্রকৌশল, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালসেও কিন্তু বিনিয়োগ উৎসাহিত করতে হবে। এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নত হবে এবং দেশি বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটি শর্ট নোট। আচ্ছা, এবার আমরা দেখব এটা যে মার্কিন শুল্ক চুক্তি থেকে সরে আসার পরামর্শ দিচ্ছেন নীতি নির্ধারকরা। এটা আমরা দেখি একটু। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা শুল্ক চুক্তি চরমভাবে বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন CPD, সেন্টার ফর পলিসি ডায়ালগ। আচ্ছা, এখান থেকে দেখি যে বিনিয়োগকারীরা আকৃষ্ট না হওয়ার পেছনে কারণ কী কী রয়েছে। আজ কিছুক্ষণ আগে আমরা দেখলাম কীভাবে আমরা বিনিয়োগ আকর্ষণ করতে পারি। এবার বিনিয়োগকারীরা কী কারণে আকৃষ্ট হচ্ছে না সেটা আমরা দেখি। আকৃষ্ট হচ্ছে না কারণ কি? আমাদের রয়েছে স্বচ্ছতা এবং জবাবদিহিতার দুর্বলতা রয়েছে। ব্যবসা পরিবেশের ক্ষেত্রে রয়েছে অবকাঠামো, মানব সম্পদ, অর্থায়ন, দুর্নীতি এবং অপ্রাতিষ্ঠানিক লেনদেনের মতো চ্যালেঞ্জ। ঠিক আছে, এগুলোর কারণে আমার বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছে না। আচ্ছা, পরবর্তীতে বলা হয়েছে যে কয়লা উৎপাদন দেশের জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা তৈরি করবে। গ্যাস সংকট সমাধানে LNG আমদানি কোনো সমাধান হতে পারে না। আর সরকার যদি দুই পায়ে কাজ করে, অর্থাৎ কি, যে এক পা হলো নির্বাহী বিভাগ আর এক পা হচ্ছে সংসদ, ঠিক আছে, এই দুই পায়ে সরকারের কাজ করার কথা বলা হচ্ছে। তো পরবর্তী আর্টিকেলে যে দেখি বাজার ব্যবস্থাপনা বড় ঘাটতি, সঠিক পরিসংখ্যানের অভাব, ঢাকা চেম্বারের মতামত, আপনারা এটা দেখে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের প্রথম আলো পত্রিকা। খুব গুরুত্বপূর্ণ নিউজগুলো কিন্তু আমরা পড়লাম এবং পাশাপাশি অনেক সময় নিয়ে পড়লাম, দরকারি আছে এগুলো। এইভাবে পত্রিকা পড়তে হবে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা যাতে আত্মস্থ করতে পারি। ওকে, জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল ফর দিস PDF. Thank you.